ম্যাথ সলিউশন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ঝাড়খণ্ড টেট প্রিপারেশন 2024-এর ম্যাথামেটিক্সের একটা ক্লাস নিয়ে আলোচনা করব। তার আগে সিলেবাস নিয়ে একটা কথা বলি যে ঝাড়খণ্ড টেটের যে সিলেবাস দেওয়া হয়েছে বা ওয়েবসাইটে যে ঝাড়খণ্ড টেটের ওয়েবসাইটে যে সিলেবাস দেখা যাচ্ছে সেখানে ম্যাথামেটিক্সের পার্টিকুলারলি আমি বলি, ম্যাথামেটিক্সের যে সিলেবাস দেখা যাচ্ছে সেই সিলেবাস দিলে মানে পাস করাটা খুবই জটিল, ঠিক না? সেখানে যে সিলেবাস দেওয়া হয়েছে সম্পূর্ণ একটা আলাদা সিলেবাস। সেই সিলেবাস সেখানে ক্যালকুলাস বলো, মানে ইন্টিগ্রেশন, তারপরে ডিফারেন্সিয়েশন, এগুলো দিয়েছে, যেগুলো মেনলি যারা আর্টস ব্যাকগ্রাউন্ড তাদের তো জানা থাকবেই না যে জিনিসগুলো কী জিনিস, যে ম্যাথামেটিক্সের যে টার্মগুলো ডিফারেন্সিয়েশন বলো, ইন্টিগ্রেশন বলো, যাদের আর্টস ব্যাকগ্রাউন্ড তাদের কিন্তু সেই টার্মগুলোই জানা থাকবে না। তাহলে যে সিলেবাস দিয়েছে আশা করি যেটুকু শুনলাম যে সেই সিলেবাস নাকি চেঞ্জ হবে। তো এখন যতদিন না চেঞ্জ হচ্ছে ততদিন তো এখন বলা যাচ্ছে না, তবে আশা রাখি এনসিটির নিয়ম অনুযায়ী যদি সিলেবাস দিতে হয় তাহলে এই সিলেবাস, যে সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসে এক্সাম হবে না, এটা নিশ্চিত ধরে রাখো। এবং যেটুকু শুনলাম যে সিলেবাস নাকি খুব শীঘ্রই চেঞ্জ হবে, ধরে রাখো আগের যা সিলেবাস ছিল সেটাই হচ্ছে এনসিটি দেওয়া সিলেবাস। তো সেই সিলেবাসই হবে, হয়তো কিছু হেরফের করতে পারে, বাট এইটুকু ধরে চলো যে যে সিলেবাস ছিল সেই সিলেবাসই আমাদের মানে প্রিপারেশন নেওয়াটাই ভালো, ঠিক আছে? যদি মনে করো সাপোজ যে সিলেবাস এখন দিয়েছে ওয়েবসাইটে, যে সিলেবাস দেখা যাচ্ছে 2024 ঝাড়খণ্ড টেট 2024-এর যে সিলেবাস, সেই সিলেবাসে কিন্তু টোটালি আগের যা সিলেবাসে ম্যাথামেটিক্সে যা ছিল টোটালি চেঞ্জ করা হয়েছে, যেগুলো একদম নতুন সব ক্লাস 11-12 থেকে যেগুলো সিলেবাসটা শুরু হচ্ছে সেই সিলেবাসটা দিয়েছে। তো এই সিলেবাস দিলে কিন্তু পরীক্ষায় ম্যাথামেটিক্সে পাস করাটা খুবই জটিল হবে। অন্যান্য সাবজেক্টের কি হয়েছে সেটা আমি জানি না, তবে ম্যাথামেটিক্সের যেটুকু সিলেবাসটা দেখলাম যে তাতে করে এই সিলেবাসে পাস করাটা খুবই জটিল। ওকে, তো আমার যেটুকু সাজেশন যে ধরে নাও যে সিলেবাসটা চেঞ্জ হবে আশা করছি, ঠিক আছে? যেহেতু ওখান থেকে একটা ইয়ে এসেছে, খবর শোনা যাচ্ছে যে সিলেবাসটা নাকি চেঞ্জ হবে, তবে কবে চেঞ্জ হবে সেটা এখনও বলেনি। তো যাই হোক, আমরা পুরোনো সিলেবাস নিয়ে চিন্তা ভাবনা করব এবং সেই সিলেবাস নিয়ে যে সিলেবাসে যা আছে সেসব কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আজকে আমরা ম্যাথ ক্লাস, আমি অলরেডি 10টা ক্লাস দিয়েছি, আজকে 11 নম্বর ম্যাথ ক্লাস শুরু করব ঝাড়খণ্ড টেটের। ওকে, তো চলো আমরা প্রথম কোশ্চেনে চলে যাই। প্রথম কোশ্চেনে কি বলেছে দেখো, নাম্বার 1, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে টু টিচ ম্যাথামেটিক্স? Number 1, find the gaps in learning and address them only. Find the low performers and make them sit in the front row of the class. Teach every student with the same approach. Motivate the learners to develop their existing capabilities. তাহলে এখানে কি বলেছে যে হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টু টিচ ওয়ে টু টিচ ম্যাথামেটিক্স? ম্যাথামেটিক্স পড়ানোর জন্য কোন পথটা সবচেয়ে ভালো বা জনপ্রিয়? কোন, এখানে দেখো ফার্স্ট অপশানে দিয়েছে যে গ্যাপগুলোকে খুঁজতে বলেছে লার্নিংয়ের এবং সেগুলোকে চিহ্নিত করতে বলেছে। তারপরে 2 নম্বরে যেটা বলেছে ফাইন্ড দ্য লো পারফরমেন্স, মানে যারা কম পারছে বা যারা পড়াশোনায় একটু কম পারছে তাদেরকে বলছে চিহ্নিত করো এবং তাদেরকে সিট ইন দ্য ফ্রন্ট রো অফ দ্য ক্লাস, মানে ক্লাসের প্রথম যেটা সিটে তাদেরকে বসাতে বলছে, প্রথম ব্যাচগুলোতে বসাতে বলছে। নাম্বার 3তে বলছে টিচ এভরি স্টুডেন্ট উইথ দ্য সেম অ্যাপ্রোচ, প্রত্যেকটা স্টুডেন্টকে সেম অ্যাপ্রোচই পড়াতে বলছে। আর নাম্বার 4-এ বলছে মোটিভেট দ্য লার্নার্স টু ডেভেলপ দেয়ার এক্সিস্টিং ক্যাপাবিলিটি। এটা কি বলছে যে প্রত্যেকটা লার্নার্সকে উৎসাহ দিতে বলছে তাদের যে এক্সিস্টিং ক্যাপাবিলিটি, মানে তাদের নিজেদের মধ্যে যে ক্ষমতা আছে সেই অনুযায়ী তাদেরকে ডেভেলপ করার জন্য মোটিভেট করতে বলছে, উৎসাহ দিতে বলছে। তাহলে এখানে অপশন কি আসবে না, অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। সবাইকে কী করতে হবে, তাদের যে নিজ নিজ যে ক্ষমতা সেটাকে তাদেরকে উৎসাহ দিতে হবে যাতে করে তারা আরও ডেভেলপ করে, ঠিক আছে? অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 2-তে। নাম্বার 2-তে কী বলেছে দেখো, a teacher in her class discuss various example from daily life situation like a railway line crossing several other lines, a road crossing two or more roads, alphabets like A, Z, etc. Which of the following concept can be introduced through this example? তাহলে এখানে দেখো যে সাপোজ এখানে যেটা বলছে দেখো, যে সাপোজ মনে করো রেল লাইনগুলো আছে, একটা অনেক রেল লাইন আছে, এখানে একটা লাইন কাট করছে বা
দুটো রোড আছে, তাকে অন্য একটা রোড কাট করছে। তাহলে এই যে ছবিগুলো দেখা যাচ্ছে, এই ছবিগুলো কিসের ছবি দেখা যাচ্ছে না, দেখো প্যারালাল লাইন্স আর একটা ট্রানভার্সেল আছে, ঠিক আছে, ছেদক যেটাকে বলছে, প্যারালাল লাইন্স আর ট্রানভার্সেল আছে। তাহলে এখানে দেখো অপশন কোন কোন আছে, এতে আছে লাইন সেগমেন্ট, বিতে আছে ট্রানভার্সেল, সিতে আছে প্যারালাল লাইন্স, ডিতে আছে রাইট অ্যাঙ্গেলস। ওকে, তো এখানে দেখো আমাকে অপশন কী কী খুঁজেছে, চুজ দ্য কারেক্ট অপশন। তো আমাকে এখানে দেখো ট্রানভার্সেল আর প্যারালাল লাইন্স আসছে, তাহলে অপশন বি অ্যান্ড সিতে আছে, তাহলে অপশন বি অ্যান্ড সি কোনটাতে আছে, দেখো অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, বি অ্যান্ড সি, ট্রানভার্সেল অ্যান্ড প্যারালাল লাইন্স। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার 3। নাম্বার 3তে কী আছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু অ্যাবাউট নেচার অফ ম্যাথামেটিক্স। তাহলে এখানে নাম্বার 1 কি বলছে দেখো, ম্যাথামেটিক্স অ্যাট স্কুল লেভেল রিকোয়ার্স স্পেশাল অ্যাপটিটিউড ইন লার্নার্স, প্রাইমারি কনসেপ্ট ইন ম্যাথামেটিক্স আর অ্যাবস্ট্রাক্ট ইন নেচার, ম্যাথামেটিক্স ইজ বেসড অন ডিডাক্টিভ রিজনিং, ম্যাথামেটিক্স ইজ মাচ মোর অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড hierarchic than most of the other subject which children learn at the same age। তাহলে এখানে কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু অ্যাবাউট নেচার, মানে ম্যাথামেটিক্সের প্রকৃতি বা গণিতের প্রকৃতি বলছে কোনটা হবে না। নাম্বার 1 ম্যাথামেটিক্স অ্যাট স্কুল লেভেল রিকোয়ার্স স্পেশাল অ্যাপটিটিউড ইন লার্নার্স, যে স্কুল লেভেলে ম্যাথামেটিক্স শেখার জন্য কি না ছাত্রদের মধ্যে বা শিশুদের মধ্যে কি স্পেশাল অ্যাপটিটিউড বা একটা স্বাভাবিক ক্ষমতা বা প্রবণতা থাকা দরকার, ঠিক আছে। তো এটা দেখো, এটা কিন্তু ম্যাথামেটিক্সের প্রকৃতি নয়, ঠিক আছে, এটা কিন্তু ম্যাথামেটিক্সের প্রকৃতি নয়। তাহলে এখানে দেখো আমাকে বলেছে কোনটা ম্যাথামেটিক্সের প্রকৃতি হবে। নাম্বার 2তে যেটা আছে প্রাইমারি কনসেপ্ট ইন ম্যাথামেটিক্স আর অ্যাবস্ট্রাক্ট, এটা ঠিকই আছে যে প্রাইমারি কনসেপ্টটা অ্যাবস্ট্রাক্ট মানে বিমূর্ত হয় গণিতের প্রকৃতিটা। তারপরে ম্যাথামেটিক্স ইজ বেসড অন ডিডাক্টিভ রিজনিং, এটাও ঠিক আছে যে ম্যাথামেটিক্সটা তোমার ডিডাক্টিভ রিজনিং বলতে এখানে কি যে ন্যায়িক যুক্তি বা ন্যায় যুক্তির উপর ভিত্তি করে ম্যাথামেটিক্স, ঠিক আছে, ওটাও ম্যাথামেটিক্স ইজ দ্য মাচ মোর অ্যাবস্ট্রাক্ট, বিমূর্ত, ঠিক আছে, অন্যান্য সাবজেক্টের তুলনায়, ঠিক না। তো 2, 3, 4 ঠিকই আছে প্রকৃতির মধ্যে, কিন্তু নাম্বার 1 দেখো ম্যাথামেটিক্স আর স্কুল লেভেল রিকোয়ার্স দ্য স্পেশাল অ্যাপটিটিউড ইন লার্নার্স, লার্নারের মধ্যে একটা স্বাভাবিক ক্ষমতা বা বিশেষ প্রবণতার দরকার হয় ম্যাথামেটিক্স শিক্ষার জন্য, ঠিক আছে। তাহলে এটা কিন্তু ম্যাথামেটিক্সের প্রকৃতি নয়, তাহলে অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার 4। নাম্বার 4 কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু ফর কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, মানে সিসিইর বলেছে, সিসিই জন্য কোনটা ট্রু হবে, এই স্টেটমেন্টগুলো বা সিসিইর জন্য কোনটা ট্রু হবে। ইন সিসিই অ্যাসেসমেন্ট প্রসেস ইনক্লুডস অ্যাসেসমেন্ট অফ প্রিভিয়াস নলেজ, আন্ডারস্ট্যান্ডিং লেভেল অ্যান্ড লার্নিং প্রসেস। ফর সিসিই teachers feel that each one of them has to give some home assignment every day to assess children learning. CCE is all about converting key marks into grades. In CCE there is more testing and less teaching। তাহলে এখানে দেখো, এখানে 4টা অপশান আমাকে দিয়েছে, সেই 4টা অপশানের মধ্যে কোন অপশানটা বলছে সিসিইর জন্য সত্য হবে। তাহলে সিসিইর জন্য যেটা সত্য হবে সেটা হচ্ছে অপশন 1 কি আছে, সিসিই অ্যাসেসমেন্ট প্রসেস ইনক্লুড অ্যাসেসমেন্ট ইন প্রিভিয়াস নলেজ, আন্ডারস্ট্যান্ডিং লেভেল অ্যান্ড লার্নিং প্রসেস, এটা সিসিইতে হয়, সিসিইর মূল্যায়নে এটা মানে ইনক্লুডস আছে অ্যাসেসমেন্ট, প্রিভিয়াস নলেজ, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, লার্নিং প্রসেস, ঠিক আছে। তাহলে নাম্বার 1 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নাম্বার 5-এ চলে যাই আমরা। নেক্সট কোশ্চেনে কী আছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আর এসেন্সিয়াল ফিচার্স অফ এ কনসেপ্ট ম্যাপ ইন ম্যাথামেটিক্স। কনসেপ্ট ম্যাপ কী বলছে, কনসেপ্ট ম্যাপের জন্য কী বলছে এসেন্সিয়াল ফিচার্স কোনটা, ঠিক আছে, ম্যাথামেটিক্সে। তাহলে নাম্বার এ বি সি ডি 4টা দিয়েছে, সেগুলো আমরা একটু পড়ে নিই। ইন রিপ্রেজেন্টস এ কনসেপচুয়াল অ্যানালিসিস অফ এ কনসেপ্ট ইউজিং কন্ট্রিবিউটরি সাব কনসেপ্ট, এটা তো এসেন্সিয়াল ফিচার্সের মধ্যে থাকবেই। নাম্বার বিতে দে আর ডাইরেকশনাল উইথ অ্যারোজ শোয়িং উইথ দ্য কনসেপ্ট আর হুইচ কনসেপ্ট আর প্রিরিকুইসাইট ফর হুইচ আদার্স, এটাও একটা ফিচার্সের মধ্যে পড়ে। দে ক্যান নট বি ইউজড ফর ডায়াগনোসিস পারপাস টু আইডেন্টিফাই ডিফিকাল্টিজ ইন দ্য লার্নিং এ পার্টিকুলার কনসেপ্ট, এটা হবে না, এসেন্সিয়াল ফিচার্স হবে না। দে ক্যান নট বি ইউজড ফ্রিকুয়েন্টলি অ্যাজ দে আর ভেরি টাইম কনজিউম, না এটাও হবে না। তাহলে অপশন এ আর বি কিন্তু আমার এসেন্সিয়াল ফিচার্স হবে, ঠিক আছে। অপশন কি বললাম না, এ অ্যান্ড বি। তাহলে এখানে আমাকে অ্যান্সার কী বলেছে, চুজ দ্য কারেক্ট অপশন। তাহলে অপশন এ আর বি কোথায় আছে দেখো, অপশন এ আর বি আছে নাম্বার 4-এ, নাম্বার 4 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন 4 ইজ দ্য
রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 6। নাম্বার 6 কি বলছে, এ কনজেকচার ইন ম্যাথামেটিক্স ইজ। তাহলে এখানে কতগুলো অপশন। কনজেকচার মানে হচ্ছে অনুমান করা বা আন্দাজ করা। ম্যাথামেটিক্সে কি অনুমান করা এটা বলছে। তাহলে নাম্বার 1 কি বলছে, নট ইম্পর্ট্যান্ট অ্যাট অল অ্যাজ ইট ডাজ নট হেল্প ইন ডেভেলপিং ম্যাথামেটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। এ কি আছে, প্রপোজিশন অর কনক্লুশন দ্যাট হ্যাজ বিন ইমপ্রুভড ইম্পর্টেন্ট ফর স্টুডেন্ট অফ সেকেন্ডারি লেভেল অনলি। নাম্বার 4 বলছে, এ প্রপোজিশন অর কনক্লুশন দ্যাট ইজ অ্যাজিউম টু বি ট্রু অন এ টেন্টেটিভ বেসিস উইদাউট প্রুফ। এটা আমার নাম্বার 4 কিন্তু ঠিক আছে। এটাই দেখবে আমরা সবসময় কি করি, যে কোনো একটা এজিউম করা বা ধরে নেওয়া, আন্দাজ করা, অনুমান করা, এইটাতেই আসে। দেখো, এ কনক্লুশন দ্যাট ইজ অ্যাজিউম টু বি ট্রু, যে আমরা ঠিক ধরে নিই, ঠিক আছে। টেন্টেটিভ মানে সম্ভাব্য, যে হতে পারে, যে ঠিক হতে পারে, আন্দাজ করে নিই বেসিস অফ উইদাউট প্রুফ, যে প্রুফের আগে। এরপর তারপরে সেটাকে প্রুফ করি। যদি প্রুফে সঠিক হয় তো সঠিক, আর ভুল হলে ভুল। তাহলে এখানে আমাকে কনজেকচার ইজ ম্যাথামেটিক্স ইজ কী হবে, নাম্বার 4-এ যে অপশানটা আছে সেটাই হবে, যে কনক্লুশন এই প্রপোজিশন অর কনক্লুশন দ্যাট ইজ অ্যাজিউম টু বি ট্রু অর টেন্টেটিভ বেসিস উইদাউট প্রুফ। তাহলে এখানে অপশন কি আসবে না, অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 7। নাম্বার 7-এ কী বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট উইথ রিগার্ড টু এ ম্যাথামেটিক্স টেক্সট বুক। তাহলে এখানে বলছে নট কারেক্ট রিগার্ড টু এ ম্যাথামেটিক্স মানে ম্যাথামেটিক্স টেক্সট বুক সম্পর্কে কোন বক্তব্যটি বা কোন স্টেটমেন্ট এখানে বলছে ট্রু নয়, সেটা তোমাকে খুঁজতে হবে, ঠিক আছে। নাম্বার 7-ই তাহলে এখানে কি নাম্বার 1 কি বলেছে, এক্সাম্পল ইন এ ম্যাথামেটিক্স টেক্সট বুক শুড বি রিলেটেড টু ডেইলি লাইফ অফ দ্য স্টুডেন্ট, এটাও ঠিকই আছে। এ ম্যাথামেটিক্স টেক্সট বুক শুড হ্যাভ সলভ এক্সাম্পল অনলি, এটা কিন্তু ঠিক নেই, যে একটা ম্যাথামেটিক্স বুকে শুধু সমাধান করা যে ম্যাথগুলো থাকবে বা সলভ করা থাকবে সেগুলোই থাকবে, সেটা কিন্তু নয়, সেটা ঠিক নয় ম্যাথামেটিক্স টেক্সট বুকের জন্য, ঠিক আছে। নাম্বার 3-তে এ টেক্সট বুক ম্যাথামেটিক্স শুড নট বি ভেরি থিক হেভি, আর ম্যাথামেটিক্স টেক্সট বুক শুড হ্যাভ ভেরিড এক্সারসাইজ টু গিভ প্র্যাকটিস টু দ্য স্টুডেন্ট, এটা ঠিকই আছে। তাহলে আমার অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে বলেছে নট কারেক্ট, তাহলে কোনটা কারেক্ট হবে না, অপশন 2, যে সব এক্সাম্পল, যদি আমরা সলভ এক্সাম্পল থাকে তাহলে কিন্তু স্টুডেন্টরা সেখানে প্র্যাকটিস করতে পারবে না। তাহলে অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 8 কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর অ্যাপ্রোপ্রিয়েট রিগার্ডিং আর্গুমেন্টেশন ইন এ ম্যাথামেটিক্স ক্লাসরুম। মানে আর্গুমেন্টেশন সম্পর্কে কোনটা বলছে যুক্তিগ্রাহ্য বা যুক্তিযুক্ত। তাহলে এ ইট ক্যান বি আন্ডারস্টুড অ্যাজ এ লাইন অফ রিজনিং দ্যাট ইন্টেন্ডস টু শো আর এক্সপ্লেন হোয়াই দ্য ম্যাথামেটিক্যাল রেজাল্ট ইজ ট্রু, যে ম্যাথামেটিক্যাল যে রেজাল্ট আমরা পাচ্ছি সেটা যে ট্রু সেটা বোঝার জন্য বা জানার জন্য এটা কিন্তু খুব আমাদের আন্ডারস্ট্যান্ড করার জন্য, মানে বুঝতে খুব সাহায্য করে, ঠিক আছে। তো এটা ঠিকই আছে, আর্গুমেন্ট আমাদেরকে সাহায্য করে। অপশন বিতে কি আছে, ইট অলওয়েজ হেল্পফুল ইন ম্যাথামেটিক্স ইন দ্য সেম ম্যানার অ্যাজ ইন দ্য আদার এম্পিরিক্যাল ডিসিপ্লিনস, যে এটা বলছে আমাদের হেল্পফুল হবে কাদের মতো না, তোমার গবেষণামূলক বা অভিজ্ঞতামূলক যে ডিসিপ্লিনগুলো থাকছে বা যে শিক্ষাগুলো থাকছে সেটার মতোই বলছে এটা আমাদের হেল্পফুল হবে। নাম্বার সিতে কি বলছে, ইট ক্যান অলসো বি এ পার্ট অফ কি হেরিস্টিক অ্যাপ্রোচ ইন ম্যাথামেটিক্স এডুকেশন। তাহলে এটা কি বলছে, যে অনুসন্ধানমূলক বা আবিষ্কারমূলক যে পার্টগুলো থাকছে সেটারই একটা পার্ট হচ্ছে এটা, এই অ্যাপ্রোচটা। আর ডিতে কি বলেছে, ইট লেস ইউজফুল ফর এলিমেন্টারি গ্রেড স্টুডেন্ট অ্যাজ ইটস অ্যাসেসমেন্ট উইল বি ডিফিকাল্ট। অপশান ডি কিন্তু ঠিক বলেছে, যে আর্গুমেন্ট বা একটা আর্গুমেন্ট আমাদের কি করে, যে একটা ম্যাথকে ঠিকঠাক পরিচালনা করার জন্য কাজে দেয় আর্গুমেন্টটা, ঠিক না। ম্যাথামেটিক্সের ক্যালকুলেশন বলো, যাই হোক একটা আর্গুমেন্ট থাকে, সেই আর্গুমেন্ট অনুযায়ী আমরা এগিয়ে চলি। তো এটা আমাদের কি হয় না, এলিমেন্টারি যে গ্রেড থাকে বা বাচ্চাদের ক্ষেত্রে তাদের মূল্যায়ন করতে ডিফিকাল্ট হয়। অপশান ডি কারেক্ট হচ্ছে। আর অপশান এটাও ঠিক আছে, যে এটা আমাদের বিভিন্ন রকমের ম্যাথামেটিক্যাল রেজাল্ট কেন ট্রু হচ্ছে, যে সেই আর্গুমেন্ট থেকে আমরা বুঝতে পারি। তাহলে অপশান এ অ্যান্ড ডি এটা আমার কারেক্ট আছে। তাহলে আমরা দেখতে হবে যে অপশান কোনটাতে আছে, এ আর ডি। অপশান 4-এ দেখা যাচ্ছে, দেখো অপশান 4, নাম্বার 4 ইজ দ্য রাইট অ্যান্সার।
ওকে, এ অ্যান্ড টি। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 9। দ্য স্টেটমেন্ট ওয়ান লেস দেন অর ওয়ান মোর দেন এ মাল্টিপিল অফ 6 আর প্রাইম নাম্বারস ইজ অ্যান এক্সাম্পল অফ। এটা দেখো, এটা অনুমান করা হচ্ছে, ঠিক না? এটা অনুমান করা হচ্ছে। জেনারেলাইজেশন মানে কিছু এক্সাম্পল নিতে নিতে তুমি একটা জেনারেলাইজ কিছু করবে, সেটাই হচ্ছে জেনারেলাইজেশন। ওটা হবে না। থিওরম মানে উপপাদ্য, কোনো পার্টিকুলার একটা উপপাদ্য হবে। আর কনজাকশন মানে আন্দাজ করা, অ্যাক্সিওম মানে শর্ত স্বতঃসিদ্ধ, ঠিক আছে? এখানে তাহলে কি আসবে না, আন্দাজ করা হচ্ছে বা আন্দাজ করা হচ্ছে এটা। তাহলে অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 11। নাম্বার 11-এ কী বলেছে দেখো, এ ম্যাথামেটিক্স টিচার কি আছে, দ্য ফলোয়িং প্রবলেমস টু হার স্টুডেন্ট। কিছুগুলো প্রবলেমস দিয়েছে স্টুডেন্টদের। কি বলেছে, সিমরাট পেজ 60,000 as rent for 3 months. How much will she have to pay for a whole year if the rent per month remain same? তারপরে বলেছে cost of 3 dozen bananas is 45. Calculated the number of bananas that can be purchased for 12.5 rupees. Next আছে Joy and Jenny are going to school. Joy started walking before Jenny. When Joy was at the third block, Jenny was at the first block. If both are walking with the same speed, then where should Jenny be? Of Joy is at the ninth block. Which of the following is correct with respect to the above 3 questions? Only A is based on unitary methods. B and C are daily life problem based on unitary method. A and C are daily life problems based on unitary method. A B unitary daily life problems based on unitary method. তাহলে এখানে দেখো এ আর বিতে আমরা যে এগুলো দেখছি, এ আর বি কিন্তু ইউনিটারি মেথডে সলভ হয়ে যাবে। যে এখানে দেখো সিমরাট যেটা আছে যে 60,000 টাকা 3 মাসের জন্য দিচ্ছে, তাহলে 1 মাসে কত, 12 মাসে কত, ওটা পেয়ে যাবো। আর বিতেও দেখো যে তোমার 3 ডজন করার দাম আছে তোমার 45 টাকা, মানে 3 12 36, 36টার দাম হচ্ছে 45 টাকা। তাহলে একটার কত, ঠিক না? এই করে 12 টাকা 50 পয়সা কত পাবো, ইউনিটারি মেথড দিয়ে কিন্তু বেরিয়ে যাবে। কিন্তু সি অপশানে যেটা আছে এটা কিন্তু ইউনিটারি মেথড দিয়ে আমার আসবে না। তাহলে আমার এ বি ইউনিটারি মেথডকে মেনে চলছে বা ইউনিটারি মেথড দিয়ে করা যাবে। তাহলে আমার দেখতে অপশান 4-এ দেখা যাচ্ছে এ বি আর ডেলি লাইফ প্রবলেম বেসড অন ইউনিটারি মেথড। তাহলে অপশান 4 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 11। নাম্বার 11-এ কী বলেছে দেখো, একটা এতক্ষণ পর্যন্ত যে কোশ্চেনগুলো আমরা করলাম সেই কোশ্চেনগুলো সব ম্যাথামেটিক্সের যে সিডিপি যে পেজগুলো থাকছে বা প্যাডাগজি যে পেজ সেই পেজের অঙ্কগুলো আমরা নিলাম। এরপরে দেখো কিছু ম্যাথামেটিক্যাল কোশ্চেন আছে, সেই ম্যাথামেটিক্যাল কোশ্চেন আমরা সলভ করব নাম্বার 11 থেকে। নাম্বার 11 দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে, 17, 8, 11, 13, 9, 14, 10, 11 এরকম করে কতগুলো নাম্বারস দিয়েছে। বলেছে যে হোয়াট ইজ দ্য মিন অফ দ্য মোড, মিডিয়ান অ্যান্ড রেঞ্জ অফ দ্য গিভেন ডাটা। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি দেখো যখনই মিডিয়ান বলেছে তখন তোমাকে ডাটাগুলোকে কিন্তু কী করতে হবে, আগে অ্যারেঞ্জ করে নিতে হবে। তো আমরা চলো আগে অ্যারেঞ্জ করে নিই নাম্বারসগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে, ছোটো থেকে বড়োতে আমি সাজাচ্ছি। তাহলে আমার ছোটো থেকে বড়োতে সাজালে আসবে আমার 7, 8, তারপরে আছে 9, তারপরে আসবে 10, তারপরে আসছে 11, দুটো আছে তাহলে 11, তারপরে আসছে 12 নেই, 13 আছে, 13, তারপরে আসছে 15, তারপরে আসছে 16, তারপরে আসছে তোমার 17 আর 23, 17 আর 23 এই নাম্বারসগুলো আছে। তাহলে কতগুলো, 3, 3, 6, 3, 3, 6, একটা নাম্বারস মনে মিস করলাম, কোনো একটা নাম্বারস 8, 7, 8, 9, 10, দুটো 11, 13, একটা নাম্বারস এখানে মিস করেছি 14 নাম্বারসটা, একটা 14 আছে দেখো, যাই হোক 14টা আমি লিখে দিলাম। তাহলে টোটাল আমার কত হলো 336 মানে আমার 12 সংখ্যক আছে, মানে টোটাল নাম্বারস আছে 12টা। ঠিক আছে, এরপরে চলে এসো কী বলেছে, মিন অফ দ্য মোড। প্রথমে মোড বের করব। মোড কত হবে, মোড কাকে বলছে না, যার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি তাকে মোড বলে। তাহলে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি মোড মানে 11 দেখো দুবার আছে, বাকিগুলো সব একবার আছে। তাহলে ফ্রিকোয়েন্সি 11-এর হচ্ছে বেশি, তাহলে মোড হচ্ছে আমার 11। তাহলে আমার মোড হলো প্রথমে 11। ঠিক আছে, তারপরে আছে মিডিয়ান। মিডিয়ান মানে কি, মিডিল মোস্ট ভ্যালু। তাহলে মিডিল মোস্ট ভ্যালু প্রথমে এই দিকের 5টা বাদ দাও আর এই দিকের 5টা
বাদ দাও, ঠিক আছে। তাহলে মিডিল মোস্টে কি আছে 11 আর 13, তাহলে মিডিয়ান কি করে বের করব, দুটো সাম বাই 2 মানে 11 প্লাস 13, 11 প্লাস 13 মানে আসছে 24/2 মানে আমার 12 আসছে, 24/2 মানে 12। তাহলে প্রথমেরটা 11 পেলাম, এটা হলো মোড, তারপরেরটা হয়ে গেল মিডিয়ান, ঠিক আছে, মিডিয়ান হয়ে গেল। এরপর হচ্ছে রেঞ্জ। রেঞ্জ মানে কি, রেঞ্জ মানে হচ্ছে ফার্স্টে যে ডাটাটা আছে 7 আর লাস্টে যে ডাটাটা আছে তাদের মধ্যে বিয়োগফল। তাহলে 23 মাইনাস 7, তাহলে 23 মাইনাস 7 করলে কত আসবে না 16। তাহলে তুমি তিনটে পেয়ে গেলে। কি কি পেয়ে গেলে, মোড পেয়ে গেলে 11, মিডিয়ান পেয়ে গেলে 12 আর রেঞ্জ পেয়ে গেলে 17। আরেকবার বলে দিচ্ছি, মোড কি করে পাবো, যেটা বেশি সংখ্যক থাকে সেটাই হয় মোড, বা যার ফ্রিকোয়েন্সি বেশি সেই সংখ্যাটাই হচ্ছে মোড। তাহলে এখানে 11টা দুবার আছে তার জন্য 11 হলো মোড। আর মিডিয়ান কি করে পাবো, মিডিয়ান পাওয়ার জন্য দেখো এই যেহেতু 12টা আছে মানে জোড় সংখ্যক নাম্বারস আছে, তাহলে কি হয় না বোথ সাইড সমান সমান বাদ দিয়ে মাঝে যে দুটো থাকে তাদের সাম করে বাই 2 করতে হবে, ঠিক আছে। তাহলে এটা ইজিলি চলে আসবে, এটা 12 আসলো। আর রেঞ্জ মানে কি হচ্ছে, প্রথম সবচেয়ে ছোটো সংখ্যা এবং সবচেয়ে বড় সংখ্যার মধ্যে যে ডিফারেন্স সেটাকে আমরা রেঞ্জ বলি। তাহলে এদের মধ্যে মিন বের করতে পারে, তাহলে মিন বের করতে গেলে এদের সাম বের করতে হবে। তাহলে সাম করলে কত আছে 3 3 6 মানে 9 39। তাহলে তিনটে জিনিসের গড় বের করতে বলেছে, তাহলে এটাকে 3 দ্বারা ভাগ করে দাও, তাহলে 3 দ্বারা ভাগ করলে কত 3 13 39, ঠিক না। তাহলে আমার 13 আসছে মিনটা, তাহলে 13 দেখো কোন অপশান আছে, অপশান 1 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশান 1 ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট অপশানে চলে যাবো নাম্বার 12। নাম্বার 12-এ কী বলেছে দেখো, ABCD ইজ এ রামবাস। একটা এখানে রামবাস আছে দেখো, ABCD একটা রামবাস দিয়েছে, এটা মনে করে একটা রামবাস হচ্ছে 4টা বাহু সমান, তাহলে ABCD, ঠিক আছে রামবাস। ADB মানে এই কোণটা, এইটা আমার হচ্ছে 25 ডিগ্রি। দেন দ্য ভ্যালু অফ 2 ইন্টু BAD মাইনাস ABC, ঠিক আছে। তাহলে আমরা কোনগুলো বের করে নিই, BAD, এটা দেখো BAD, তাহলে BAD কত হবে, তাহলে দেখো এখানে আমার যেহেতু এটা রামবাসের ক্ষেত্রে ADর সঙ্গে AB সমান, তাহলে আমি বলতে পারি এটাও 25 ডিগ্রি হবে, যেহেতু AB আর AD সমান, তাহলে এটাও 25 ডিগ্রি। তাহলে এটা যদি 25 25 50 হয়, তাহলে এই যে কোনটা আছে BAD, তাহলে BAD এটা কত হয়ে যাবে, BAD 180 মাইনাস 50 মানে 130। কোনটা এইটা হয়ে গেল 130, ঠিক। এরপরে আমার এটা BADটা আছে, এরপর ABC দরকার, ABC, তাহলে এটা দেখো এইটা যদি আমার 25 ডিগ্রি হয়, কোনটা না ADB যদি 25 ডিগ্রি হয়, তাহলে একান্তর কোণ হিসেবে এটাও 25 ডিগ্রি হবে, কোনটা না DBCটাও 25 ডিগ্রি হয় একান্তর কোণ হিসেবে। তাহলে আমার অ্যাকচুয়ালি ABCটা কত হয়ে গেল, ABC এই কোণটা কত হয়ে গেল ABC 25 25 50, তাহলে দুটো 50 হয়ে গেল। ওকে, এরপর কি বলেছে দেখো 2 ইন্টু BAD মানে কত 130-এর দ্বিগুণ মানে 260 মাইনাস অ্যাঙ্গেল ABC মানে কত পেলাম 50, তাহলে দুটোকে মাইনাস করলে কত পাবে 210। দেখো কোন অপশান আছে 210, অপশান 3 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 13। নাম্বার 13-এ কী বলেছে দেখো, PQRS is a quadrilateral which PQ equals to PS and RQ equals to RS. Which of the following statement is true about this quadrilateral? তাহলে একটা ছবি যদি আঁকো, তাহলে এটা মনে করো এইটা আর এরকম একটা ছবি আছে, এটা মনে করো PQ আর এটা S, এটা R, PQRS, ঠিক আছে। এটা হচ্ছে আমার কোয়াড্রিলেটার। তাহলে এটা দেখতে কেমন আছে, এটার সাথে এটা সমান বলেছে, আবার এটার সাথে এটা সমান বলেছে, মানে PQর সাথে PS সমান আর QR এর সাথে RS সমান, এটা বলে দিয়েছি। তাহলে এটা দেখো, এটা কাইটের ছবি, আমরা আগেও দেখেছি কাইটের কিছু প্রপার্টিও আমরা আগের ক্লাসে দেখবে আলোচনা করেছি। কাইটের অনেক কোশ্চেন পেয়েছি। কাইটের ক্ষেত্রে ডায়াগোনালগুলো কি হয়, পারপেন্ডিকুলারভাবে বা লম্বভাবে বাইসেক্ট করে, ঠিক আছে। এই ধরনের আমরা কিছু ওখানে দেখবে পেয়েছিলাম যে অ্যাডজেসেন্ট সাইডগুলো ইকুয়াল হয়, পাশাপাশি দুটো সাইড ইকুয়াল হচ্ছে। এখানে দেখো অ্যাডজেসেন্ট সাইড ঠিক নয়, মানে বা দুই জোড়া অ্যাডজেসেন্ট সাইড ইকুয়াল হচ্ছে। তো যাই হোক, এখানে দেখো কি বলেছে যে কোনটা ট্রু, ইটস ডায়াগোনাল আর ইকুয়াল না, ডায়াগোনাল ইকুয়াল হয় না। যদি তোমরা এটা ডায়াগোনাল আঁকো, ডায়াগোনালগুলো ইকুয়াল নয়। রম্বসের ক্ষেত্রে, কাইটের ক্ষেত্রে ভুল বললাম, কাইটের ক্ষেত্রে ডায়াগোনাল ইকুয়াল হয় না। ইটস ডায়াগোনাল আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, এটা কিন্তু ঠিক। কাইটের ক্ষেত্রে ডায়াগোনালগুলো পারপেন্ডিকুলার হয়। তাহলে আমার অপশান 2 ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। অপশান 2 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাবো নাম্বার 14। নাম্বার 14-এ কী বলেছে দেখো, দ্য কস্ট অফ পেন্টিং দ্য সারফেস অফ এ সলিড কিউবয়েড অফ ডাইমেনশন 40 সেমি
into 36 semi into x semi at rupees 20 per 100 semi square is 1032 1032 টাকা। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। এখানে দেখো কি বলেছে, একটা কিউবয়েড মানে সমকোণী চৌপল আছে কিউবয়েডাল বা কিউবয়েড সমকোণী চৌপল, যার লেন্থ ব্রেথ আর হাইটটা দিয়ে দিয়েছে 40 36 আর এক্স। তার যে সারফেস থাকছে টোটাল সারফেস এরিয়া, সেই সারফেস এরিয়া বলছে 20 টাকা 100 সেমি স্কোয়ারের জন্য বলছে 20 টাকা করে যদি খরচ হয় তাহলে টোটাল খরচ 1032 টাকা হচ্ছে। তাহলে বলছে যে এক্সের ভ্যালু কত হবে, মানে এখানে তোমাকে আগে সারফেস এরিয়া টোটাল সারফেস এরিয়াটা বের করে নিতে হবে। তার টোটাল সারফেস সমকোণী চৌপল বা কিউবয়েডের টোটাল সারফেস এরিয়া কী ছিল না 2 ইন্টু লেন্থ ইন্টু ব্রেথ মানে 40 ইন্টু 36। তাহলে 40 ইন্টু 36 করলে তোমরা পাবে 1440 প্লাস 36 ইন্টু এক্স মানে ব্রেথ ইন্টু হাইট প্লাস কী হয় না লেন্থ ইন্টু হাইট মানে 40x। এটা হচ্ছে আমার কি না টোটাল সারফেস এরিয়া। এরপরে দেখো এই টোটাল সারফেস এরিয়াটা কি বলেছে না 100 সেমি স্কোয়ারে 20 টাকা। তাহলে 1 সেমি স্কোয়ারে কত হবে না 20/100। তাহলে এটার সাথে যদি তুমি 20/100 গুণ করে দাও 20/100, 1 সেমি স্কোয়ারে কত 20/100, ঠিক না? তাহলে এটা যদি গুণ করে তাহলে টোটাল টাকাটা পেয়ে যাবে। তো টোটাল টাকাটা তোমার দেওয়া আছে 1032। তাহলে এটা 1440 প্লাস 76x ইকুয়ালস টু কী পাবে না এখান থেকে দেখো 5 5 কাটছে মানে 1032 ইন্টু 5/2। তাহলে এটার সাথে যদি কাটাকাটি করো তাহলে 1032 মানে 516, তাহলে 516 ইন্টু 5 মানে 5 5 25 আর 516 80 মানে 2580 আসছে, এটা 2580। তাহলে 76x সমান কত পেয়ে যাবে না 2580 মাইনাস 1440 মানে 1140, ঠিক আছে? তাহলে এখান থেকে এক্স ইকুয়ালস টু পাবে 1140/76। এটা কাটাকাটি করলে তোমরা যেটা পাবে সেটা পাবে 15। তাহলে দেখো 15 কোন অপশান আছে, তাহলে অপশান 2 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব এবং এই কোশ্চেনের লাস্ট কোশ্চেন নাম্বার 15। নাম্বার 15-এ কী বলেছে দেখো, দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল হুজ সাইডস আর 176 and 56 সেমি ইজ ইকুয়াল টু দ্য এরিয়া অফ এ সার্কেল, হোয়াট ইজ দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল। তাহলে এখানে তুমি সার্কামফারেন্সটা ধরেই নাও, রেডিয়াসটা ধরে নাও সার্কেলের আর, ঠিক আছে? তাহলে এখানে দেখো কি বলেছে যে রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা কার সাথে সমান না এরিয়াটা সমান হচ্ছে আমার সার্কেলের এরিয়ার সাথে। তাহলে সার্কেলের এরিয়া হয় পাই আর স্কোয়ার মানে 22/7 ইন্টু আর স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 176 ইন্টু রেক্ট্যাঙ্গেলের এরিয়া 176 ইন্টু 56। তাহলে এখান থেকে আর স্কোয়ার সমান পাবে 176 ইন্টু 56/22 ইন্টু 7 উপরে চলে যাব, ঠিক আছে? তাহলে এটাকে যদি কাটাকাটি করো তাহলে এটা আসছে 11 দুগুণে 22 আর এটা হচ্ছে 16 11 176, আর এটাকে যদি তুমি কাটো 8 দুগুণে 16, তাহলে কত হচ্ছে 8 ইন্টু 56 ইন্টু 7, ঠিক না? মানে 8 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 7 এটা আসছে, ঠিক না? আর স্কোয়ার সমান তাহলে আর ইকুয়ালস টু কত হবে 8 ইন্টু 7 মানে আর ইকুয়ালস টু আসছে আমার 56। আর ইকুয়ালস টু তাহলে আমার রেডিয়াসটা পেয়ে গেলাম। এরপর বলেছে সার্কামফারেন্সের ফর্মুলা কী হয়, পরিধির ফর্মুলা বৃত্তের 2πr। তাহলে 2πr করলে কত আসবে 2 ইন্টু পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর মানে 56 পেলাম, তাহলে 2πr। তাহলে এটা কত হবে 7 8 56 8 দিয়ে কাটলাম, তাহলে কত আছে 8 দুগুণে 16 16 ইন্টু 22, তাহলে 16 ইন্টু 22 করলে তোমরা যেটা পাবে 352। এটার অ্যান্সার কত আসবে না 352। তাহলে অপশান দেখো কোথায় আছে 352, অপশান 2তে দেখা যাচ্ছে, অপশান 2 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো আজকের মতো ম্যাথমেটিক্স ক্লাস এখানে আমরা শেষ করলাম। 15খানা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। তোমরা চিন্তার কোনো কারণ নেই, তোমরা এই সিলেবাস নিয়ে এখন পড়াশোনা করতে থাকো, ঠিক আছে? তা আশা রাখছি যে এই সিলেবাসের উপরে যে সিলেবাস ছিল পুরনো সিলেবাস সেই সিলেবাসের উপরেই পরীক্ষা হবে। যে নতুন সিলেবাস দিয়েছে সেটা ধরে রাখো, যেটা হবে না ওটা যদি হয় তাহলে জানবে যে পরীক্ষাটাই হবে না আর কোনো দিন, ঠিক না? কেস হবে ওই সিলেবাসের উপরে। তো যাই হোক, পড়াশোনা করতে থাকো। আজকের মতো এখানেই শেষ করলাম ক্লাসটা। ওকে, তো চলো, থ্যাংক ইউ।